শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পেটের তাগিদে বহির্রাজ্যে গিয়ে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন কালীগঞ্জের যুবক। জেরজেরিতে ডিভোর্সি স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণ। কংগ্রেস এখন মুসলিম লীগ, রকিবুলকে সভাপতি করা উচিত বললেন বদরুদ্দিন আজমল। অধ্যক্ষের চেম্বারে বিধায়ক পদের শপথ বদরুদ্দিনের। কৃষক পঞ্জীয়ন প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকার। আজ এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষার ফল। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ে কোচিং সেন্টারে জ্বলছে মৃত 15। এবং সর্বশেষ খবরটি হল, 4 আগস্ট থেকে গুয়াহাটি, দুবাই ও আবুধাবি সরাসরি বিমান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। পেটের তাগিদে বহির্রাজ্যে কাজে গিয়ে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন কালীগঞ্জের নয়াগ্রামের আব্দুল কালাম নামের এক রাজমিস্ত্রি। খবর মতে প্রতিদিনের মতো গত শনিবার সকালে মিজোরামের আইজলের একটি বিল্ডিংয়ে কাজ করতে যান আব্দুল। সেখানে কাজ করার সময় বাড়ার ভেঙে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে সেখানকার হাসপাতালে নিয়ে যায়, তবে শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক আব্দুল কালামকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় কফিনবন্দি করে আব্দুল কালামের মরদেহ নিয়ে আসা হয় কালীগঞ্জের নয়াগ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর শেষ দেখার জন্য তার বাড়িতে অসংখ্য মানুষ জড়ো হন। দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে নয়াগ্রামের বাড়িতে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদও। মৃতের পরিবারের প্রতি শোক প্রকাশ করে গভীর সমবেদনা জানান তিনি। প্রয়াত আব্দুল কালামের 3টি কন্যা সন্তান রয়েছে। বহির্রাজ্যে হাজিরা কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে সংসার চলত। পরিবারের একমাত্র উপার্জনকারী পিতাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নাবালিকা 3 বোন। তাদের মাথা গোঁজার মতো স্থান নেই। যে ঘরে বাস করেন সেই ঘরের অবস্থাও একেবারে শোচনীয়। তাই সরকারি ঘর ও অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। পরবর্তী খবরটি হল, জেরজেরিতে ডিভোর্সি স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণ। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ডিভোর্সি স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণ করলেন এক স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাজারেচূড়া থানাধীন জেরজেরি জিপির পূর্ব হাতেরবন গ্রামে। লোমহর্ষক এই কাণ্ডে পুলিশে আত্মসমর্পণ করা ঘাতক স্বামীর নাম ফুরকান উদ্দিন। জানা গেছে, ফুরকান আলীর পূর্বের স্ত্রী সাহারা বেগম কিছুদিন আগে স্বামী ফুরকানকে ছেড়ে অন্য পুরুষের সাথে নতুন করে দাম্পত্য জীবন শুরু করেন। তবে তাদের আগের বিয়ের 2টি সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর এক শিশু সন্তানকে সাহারার সঙ্গে নিয়ে গেলে অপর সন্তানটি আগের স্বামীর নিকট থেকে যায়। আজ ওই মহিলা দ্বিতীয় সন্তানকে নিজের কাছে নিতে প্রাক্তন স্বামীর করে গেলে উভয়ের মধ্যে বচসা বাঁধে। তখন হঠাৎ রাগে অগ্নিশর্মা হয়ে ফুরকান নিজের ডিভোর্সি স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি মেঝেতে লুটিয়ে পড়ে অকুস্থলে প্রাণ হারান। পরে ঘাতক ফুরকান নিজে থেকে নাগরাওয়াজ পোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ সহ সার্কেল অফিসারের উপস্থিতিতে মরদেহ এনকোয়েস্ট করে মরণোত্তর পরীক্ষার জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে খুনি স্বামীকে বাজারিচূড়া পুলিশ থানায় আটকে রেখেছে। পরবর্তী খবরটি হল, কংগ্রেস এখন মুসলিম লীগ, রকিবুলকে সভাপতি করা উচিত বললেন বদরুদ্দিন আজমল। অধ্যক্ষের চেম্বারে বিধায়ক পদে শপথ বদরুদ্দিনের। অনেকদিন পর বিধানসভায় ফিরে এসেছেন তিনি। সোমবার বিধায়ক পদের শপথ নিয়েই কংগ্রেসের দিকে তুপ দাগলেন বদরুদ্দিন আজমল। তার দাবি, গৌরব গগৈর বদলে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসাতে হবে রকিবুল হোসেনকে। কারণ বুটে বিফল হয়েছেন গৌরব, আর মুসলিম এলাকায় সফল হয়েছেন রকিবুল। কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে সেই ধর্মনিরপেক্ষ কংগ্রেস এখন আর নেই। গত 21 মে ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশনে শপথ নিয়েছেন নবনির্বাচিত বিধায়করা, কিন্তু হজে যাওয়ায় শপথ নিতে পারেননি আজমল। শেষ পর্যন্ত প্রায় 1 মাস পর অধ্যক্ষ আজ তাকে বিধায়ক পদে শপথ নেওয়ার সুযোগ দেন। তাই সোমবার সকালে বিধানসভার অধ্যক্ষের চেম্বারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিধায়ক পদের মন্ত্রগুপ্তির শপথ নেন আজমল।
অধ্যক্ষ রঞ্জিত দাস তাকে শপথের বাক্য পাঠ করান। এআইইউডিএফ এর অন্যান্য নেতারাও ছিলেন সেখানে। বিধায়ক পদে শপথ নিয়েই মূল প্রতিপক্ষ কংগ্রেসের কঠোর সমালোচনা করেন আজমল। মূলত গৌরব গগৈর জন্যই বিধানসভা উঠে বিরোধী জুটে নেওয়া হয়নি এআইইউডিএফকে, তাই প্রদেশ কংগ্রেস সভাপতিকেই বদলের দাবি তুলেছেন তিনি। আজমল বলেন, গৌরবের পরিবর্তে রকিবুল হোসেনকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো উচিত, কারণ গত ভোটে রকিবুল সফল হয়েছেন। মুসলিম এলাকায় টিকিট দিয়েছেন তিনি, প্রার্থীদের জয়ী করিয়েও এনেছেন, সেখানে গৌরব বিফল হয়েছেন, তাই রকিবুলকেই সভাপতির পদ দেওয়া উচিত। আজমলের দাবি, মুসলিমকেও কংগ্রেসের সভাপতি পদে বসতে আপত্তি কোথায়? আগেও মুসলিম সভাপতি হয়েছেন প্রদেশ কংগ্রেসের। একই সঙ্গে কংগ্রেসকে মুসলিম লীগ বলেও অভিহিত করেন তিনি। আজমলের মন্তব্য, এই কংগ্রেসকে আমরা চাই না, কারণ কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে। মুসলিম বিধায়করাই জয়ী হয়েছেন কংগ্রেসের টিকিটে, তাই আগের ধর্মনিরপেক্ষ কংগ্রেস আর নেই। এদিকে হজ ছেড়ে রাজ্যে ফিরে এসেই নগাঁও লোকসভা উপনির্বাচনের প্রস্তুতিও শুরু করেছেন তিনি। আজমল বলেন, আমরা নগাঁও উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আমি নিজে 7 দিনের কর্মসূচি নিয়েছি নগাঁওয়ে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে সবার সঙ্গে কথা বলবো, দলের মতামত নেব, জনসভাও করব। তবে নগাঁও লোকসভা উপনির্বাচনে প্রার্থী এখনও ঠিক করা হয়নি বলে তিনি জানান। পরবর্তী খবরটি হলো, সারা রাজ্যে কৃষকদের পঞ্জীয়ন প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, রাজ্যের প্রায় 50 লক্ষ কৃষক পরিবারকে পঞ্জীয়নের আওতায় আনতে হবে। আসামের 2 কোটিরও বেশি মানুষ কৃষি ও কৃষিভিত্তিক কাজের উপর নির্ভরশীল। তাই জেলা আয়ুক্ত এবং জেলা কৃষি কর্মকর্তাদের নিজেদের জেলায় কৃষক পঞ্জীয়ন অভিযানে গতি আনতে হবে। সোমবার জনতা ভবনে নিজের কার্যালয় থেকে রাজ্যের বিভিন্ন জেলার জেলা আয়ুক্ত এবং জেলা কৃষি বিভাগের কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি এক পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী। সেখানে কৃষি বিভাগের বেশ কিছু কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বন অধিকার আইনের পাট্টাধারীদের ডিজিটালাইজেশন, ফার্মার্স রেজিস্ট্রি আইডি তৈরি, ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে ধান ক্রয় ব্যবস্থা, ক্ষুদ্র চা চাষি এবং গাছ জমিতে চাষ করা কৃষকদের পঞ্জীয়ন করা, তাছাড়া গ্রামভিত্তিক হায়ারার্কি ম্যাপিং, জেলাভিত্তিক কৃষকদের পরিচয়পত্র তৈরি এবং জাতীয় ভোজ্য তেল মিশন অয়েল পাম্প কর্মসূচির অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে সহজে পঞ্জীয়ন করতে পারেন সেজন্য জেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে হবে, কারণ সময়মতো পঞ্জীয়ন হলেই কৃষকরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন কোনো ঝামেলা ছাড়াই। তাছাড়া অয়েল পাম্প চাষের প্রসারেও সক্রিয় সহযোগিতা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পরবর্তী খবরটি হল, এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষার ফল ঘোষণা করা হবে আজ। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড ডিভিশন 1 জানিয়েছে, চলতি বছর এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষার ফল ঘোষণা হবে আজ বেলা 11টায়। এক সরকারি বিজ্ঞপ্তিতে এএসএসইবি জানিয়েছে, গত মে মাসে যেসব পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল তারা ডিজিটাল রেজাল্ট গেজেটের মাধ্যমে ফল জানতে পারবে এবং অনলাইনে মার্কশিট ডাউনলোড করতে পারবে। পরবর্তী খবরটি হল, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। সোমবার আলীগঞ্জের একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভবনের মধ্যে আটকে পড়েন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার জেরে অনেকেই প্রাণ বাঁচাতে দোতলার জানালা থেকে নিচে ঝাঁপ দিতে বাধ্য হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 3 তলা ওই ভবনের একাংশে একটি কোচিং সেন্টার চলত, পাশাপাশি সেখানে একাধিক দোকানও ছিল। সোমবার ক্লাস চলাকালীন আচমকাই আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন ভিতরে থাকা শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ বেরিয়ে আসার সুযোগ পায়নি। কেউ কেউ জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন। কয়েকজন শিক্ষার্থী দোতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এতে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালায়। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে উদ্ধার অভিযান। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভিতরে থেকে একের পর এক দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা 15 জানা গেলেও তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক আগুন ও ধোঁয়ার হাত থেকে বাঁচতে জানালার কার্নিশ স্তরে ঝুলে রয়েছেন। কিছুক্ষণ পর হাত ফসকে তিনি নিচে পড়ে যান। স্থানীয় মানুষ তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে। আরও এক প্রত্যক্ষদর্শীর দাবি, অন্তত 5 থেকে 7 জন শিক্ষার্থী উপরতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজনের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। আতঙ্কে পড়া সেই মুহূর্তের কথা বলতে গিয়ে স্থানীয়দের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কী কারণে আগুনের সূত্রপাত এবং ভবনে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।